ভাগীরথী নদীর পশ্চিম পারে অবস্থিত পূর্ব বর্ধমান জেলার অম্বুয়া বা বর্তমান অম্বিকা কালনাকে মন্দির শহর বলে উল্লেখ করলে অতিশয়োক্তি হবে না। খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে নির্মিত বিভিন্ন মন্দির এই শহরকে অলঙ্কিত করেছে। আর আজ আমরা চলেছি সেই মন্দির নগরে। হাওড়া কাটোয়া রেলপথে হাওড়া থেকে 81 কিলোমিটার দূরে এই অম্বিকা কালনা স্টেশন থেকে ফুট ওভারব্রিজ পার হয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে বাইরে বেরিয়ে বাম দিকে পড়বে রেলের টিকিট কাউন্টার এবং পাশেই পাবলিক টয়লেট এবং আরও একটু এগিয়ে টোটো ও রিক্সা স্ট্যান্ড। সেখান থেকে 400-500 টাকা দিয়ে রিজার্ভ টোটো না নিয়ে জনপ্রতি মাত্র 10 টাকা ভাড়া দিয়ে চলে আসা যায় সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। এখানে নেমে মাত্র 1 মিনিটের দূরত্বে বাম দিকে সেই অনন্ত বাসুদেব মন্দির। আমাদের জয়চণ্ডী ভ্রমণপথের সঙ্গী রঞ্জন সপরিবার চলেছে আমাদের সাথে। সকাল 9টায় কালনা পৌঁছে ওভারব্রিজ পার হয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাম দিকে রয়েছে রেলের টিকিট কাউন্টার এবং পাশেই পাবলিক ওয়াশরুম এবং আরেকটু এগিয়ে ডান হাতে টোটো স্ট্যান্ড। একটা টোটো নিয়ে 50 টাকার ভাড়া বিনিময়ে চলে এলাম মাসি। এই পথ ধরে এসেই সামনেই সেই অনন্ত বাসুদেব মন্দির। প্রবেশ করেই বাম দিকে রয়েছে গোশালা। মন্দিরের সামনেই নাট মন্দির। আনুমানিক 1754 খ্রিস্টাব্দে রাজা চিত্রসেন রায়ের পিতামহী ব্রজকিশোরী দেবীর সম্মানে তারই খুড়তুতো ভাই রাজা তিলকচাঁদ এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ত্রিখিলান বিশিষ্ট এই মন্দিরের দেওয়ালে পোড়ামাটি শিল্পের কাজ দৃষ্টি আকর্ষণ করে। গর্ভগৃহে একটি সুন্দর কাঠের সিংহাসনে কষ্টিপাথরের বাসুদেব মূর্তি ছাড়াও জগন্নাথ দেব, লক্ষ্মী, সরস্বতী এবং আরও নানান দেবদেবীর মূর্তি আছে। শ্রী অনন্ত বাসুদেব মন্দির দেখে ফিরতি পথে সামনেই সিদ্ধেশ্বরী কালীমায়ের মন্দির আর একদিকে সাধনা কালীবাড়ি, অর্থাৎ যিনি ছোট মা নামে পরিচিত। বাসুদেব মন্দির দেখে এই পথেই চলে এলাম মায়ের মন্দিরে। আনুমানিক 1740 খ্রিস্টাব্দে পূর্ব বর্ধমান জেলার কালনায় রাজা চিত্রসেন রায়ের আমলে 26 ফুট উঁচু জোর বাংলো স্থাপত্যের অন্যতম নিদর্শন এই সিদ্ধেশ্বরী কালী মন্দির। মূল মন্দির ছাড়াও
মন্দির প্রাঙ্গণে আরও কয়টি শিব মন্দির আছে, যেখানে রয়েছে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। মন্দির গাঁথতে অপূর্ব টেরাকোটা কাজ ছাড়াও গর্ভগৃহে রয়েছে নিমকাঠের তৈরি 5 ফুট উচ্চতার কালী মূর্তি, যিনি দেবী অম্বিকা নামে পূজিত। দেবী অম্বিকার নামেই বর্তমান শহরের নাম হয়েছে অম্বিকা কালনা। সিদ্ধেশ্বরী কালীমায়ের মন্দিরের বিপরীতেই সাধনা কালীবাড়ি, যিনি কাঞ্চন মা বা ছোট মা নামে পূজিত হচ্ছেন। এই মন্দির দেখে একটু হেঁটে সিদ্ধেশ্বরী মোড়ে ফিরে আসতে হবে। সেখান থেকে বাম দিকের পথে বাঁক নিয়ে বাম হাতেই রয়েছে শ্রী গোপালজি মন্দির। সিদ্ধেশ্বরী মোড় থেকে এই রাস্তা ধরে এলেই সামনেই শ্রী গোপালজি মন্দির। আনুমানিক 1766 খ্রিস্টাব্দে রাজপ্রাসাদের একজন কর্মী কৃষ্ণচন্দ্র বর্মন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। প্রায় 50 ফুট উচ্চতার এই মন্দিরে চূড়ার সংখ্যা 25টি। প্রথম তলে চারিদিকে 3টি করে মোট 12টি, দ্বিতীয় তলে 2টি করে চারিদিকে মোট 8টি, তৃতীয় তলে 1টি করে চারিদিকে মোট 4টি এবং সর্বোচ্চ তলে কেন্দ্রে মূল চূড়াটি। সর্বমোট 25টি রত্ন বা চূড়া, যা অষ্টাদশ শতকে তৈরি কালনার এক বিস্ময়। 25 রত্ন বিশিষ্ট মন্দিরের অন্যতম এই মন্দিরটির দেওয়ালে টেরাকোটা শিল্প দিয়ে অলঙ্কৃত, যেখানে রামায়ণ, কৃষ্ণলীলা এবং দৈনিক জীবনযাপনের চিত্র লক্ষ্য করা যায়। মন্দিরের গর্ভগৃহে গোপাল ও রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠিত। মন্দিরের পাশেই ছোট বাগানে রয়েছে রাসমঞ্চ।
গোপালজি মন্দিরের পিছনে সিদ্ধেশ্বরী মোড়, আর আমাদের সামনের দিকে বেশ কিছুটা এগিয়ে গিয়ে বাম দিকে পড়বে কালনা পৌরসভা। এই পৌরসভা ছাড়িয়ে যে চৌরাস্তার মোড় পড়বে, সেখান থেকে আবার ডান দিকের রাস্তা ধরে কিছুটা এগিয়ে গিয়ে বাম দিকে যে গলিপথ পড়বে, এই গলিপথেই পাতাল গঙ্গা মন্দির। পৌরসভার বিপরীতেই রয়েছে একটি বিশালাকৃতি শ্রী চৈতন্যদেবের মূর্তি। চৌমাথা মোড় থেকে এই রাস্তা ধরে এগিয়ে এসে বাম দিকে গোলক সমিতি বারোয়ারি পূজাবেদির পাশের গলিপথেই পাতাল গঙ্গা মন্দির। গলিপথে এগিয়ে এসেই ডান দিকেই পড়বে শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির। শ্রী রামকৃষ্ণ মন্দিরের অপরদিকেই রয়েছে শ্রী নাম ব্রহ্মজিউ মন্দির বা লোকমুখে পাতাল গঙ্গা। শান্ত নিরিবিলি পরিবেশে এই মন্দির। কথিত আছে যে ভগবান দাস নামে এক ভক্ত, যিনি বার্ধক্যের কারণে প্রতিদিনের স্নানের জন্য গঙ্গায় হেঁটে যেতে পারতেন না, তার মনের এই দুঃখের কথা তিনি তার আরাধ্য দেবতাকে জানান। পরদিন সকালে নিজের বাড়ির কাছে অলৌকিকভাবে একটি কূপের আবির্ভাব তিনি লক্ষ্য করেন। পরবর্তীকালে বর্ধমানের রাজা এই স্থানটিকে একটি আশ্রমে রূপান্তরিত করেন। শোনা যায় এটি এমন একটি কূপ যার সাথে ভাগীরথী নদীর ভূগর্ভস্থ পথে সংযোগ রয়েছে বলে বিশ্বাস করা হয়। এমনকি নদীর জোয়ার ভাটার সময় কূপের জলও নাকি বাড়ে কমে। পাতাল গঙ্গা দেখে গলিপথে সামনে এগিয়ে গেলেই 108 শিব মন্দির রোড। সেখান থেকে ডান দিকে বাঁক নিয়ে মিনিট পাঁচেক হেঁটে বা আবার বাম দিকে বাঁক নিয়ে সামনেই 108 শিব মন্দির, অপরদিকে রাজবাড়ি মন্দির ক্যাম্পাস। কালনার প্রধান আকর্ষণ এই 108 শিব মন্দির, যা নবকৈলাস মন্দির নামেও পরিচিত। মহারাজা তেজচন্দ্র বাহাদুর কর্তৃক 1809 সালে নির্মিত হয়েছিল। এই 108 মন্দির এক অনবদ্য স্থাপত্য বিস্ময়, যেখানে দুইটি সমকেন্দ্রিক বৃত্তাকার পথে মোট 108টি আটচালা শৈলীর ইটের মন্দির রয়েছে, যেখানে বাইরের বৃত্তে 74টি এবং ভিতরের বৃত্তে 34টি মন্দির আছে। বাইরের বৃত্তের মন্দিরগুলিতে পর্যায়ক্রমে সাদা ও কালো পাথরের শিবলিঙ্গ আছে এবং ভিতরের বৃত্তের মন্দিরগুলিতে সবকটিতেই
শ্বেতপাথরের শিবলিঙ্গের অধিষ্ঠান। মন্দির প্রাঙ্গণের কেন্দ্রে রয়েছে একটি পাতকুয়া। বর্তমানে সেটি তালাবন্ধ থাকলেও পূর্বে এই পাতকুয়ার জল মন্দিরের পূজায় ব্যবহৃত হতো বলে মনে হয়। 108 শিব মন্দিরের বিপরীতে রাজবাড়ি মন্দির প্রাঙ্গণে সুউচ্চ লালজি মন্দিরের চূড়া সকলকে স্বাগত জানাচ্ছে। এখানে রয়েছে বিভিন্ন সময়ে তৈরি বেশ কিছু মন্দির, যার প্রতিটির মধ্যে স্থাপত্যের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এগুলির মধ্যে প্রথমেই পড়বে প্রতাপেশ্বর মন্দির। অসাধারণ টেরাকোটা শিল্পকর্মে সজ্জিত কলিঙ্গ স্থাপত্যের রেখ দেউল শৈলীর মন্দির, যেগুলির আকার ভিত্তি অর্থাৎ নিচের অংশটি বর্গাকার হলেও মন্দিরের দেওয়াল ওপরের দিকে মধ্যবর্তী স্থানে বেঁকে গিয়ে একটি কেন্দ্রে মিলিত হয়েছে। 1849 খ্রিস্টাব্দে রাজা প্রতাপচন্দ্র এটি নির্মাণ করেন। 45 ফুট উচ্চতার এই মন্দিরটিতে চারিদিকের দেওয়ালে হিন্দু মহাকাব্য এবং পৌরাণিক কাহিনী সমৃদ্ধ পোড়ামাটির ফলক দেখা যায়, যা সেই সময়কার টেরাকোটা শিল্পের এক অনবদ্য নিদর্শন। এই ফলকগুলির মধ্যে রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা, বিভিন্ন দৃশ্য এবং মহিষাসুর মর্দিনী রূপে দেবী দুর্গা সেই সময় সামাজিক জীবনে বিভিন্ন চিত্র ফুটে উঠেছে, যা একে অনন্য করে তুলেছে। এর পাশেই গম্বুজ আকৃতির চূড়া বিশিষ্ট একটি রাসমঞ্চ আছে। এর বাইরের অংশে প্রবেশপথ 24টি এবং ভেতরের অংশে 8টি। সময়ের সাথে সাথে এর ছাদ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। পাশেই রয়েছে 5টি 8চালা শিব মন্দির, যেগুলি একত্রে পঞ্চরত্ন মন্দির বলে। আর আছে রূপেশ্বর শিব মন্দির, যেটি মহারানী রূপকুমারী দেবী 1761 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। লালজি মন্দিরের প্রবেশপথেই রয়েছে পালকি, যাতে চড়ে রাসমঞ্চে আসেন লালজি জিউ। ভিতরে প্রবেশ করেই সামনেই বিশাল সুউচ্চ লালজি মন্দির, আর বাম দিকে গিরি গোবর্ধন মন্দির। 1758 খ্রিস্টাব্দে নির্মিত এই মন্দিরটি স্থাপত্যশৈলী বেশ স্বতন্ত্র। এখানে মানুষ এবং অন্যান্য প্রাণীর অবয়ব খোদাই করা আছে। বর্ধমানে মহারাজা কীর্তিচাঁদ রায়ের মা ব্রজকিশোরী দেবীর উদ্যোগে 1739 খ্রিস্টাব্দে এই সুবিশাল স্থাপত্যের সৃষ্টি। পশ্চিমবঙ্গে এই ধরনের 25 রত্ন বিশিষ্ট মন্দির বর্তমানে মাত্র 5টি অবশিষ্ট রয়েছে, যার মধ্যে প্রথমটি হলো এই লালজি মন্দির এবং দ্বিতীয়টি বাঁকুড়া জেলার সোনামুখী গ্রামে 1745 খ্রিস্টাব্দে তৈরি শ্রীধর মন্দির এবং তৃতীয়টি কানলায় 1751 খ্রিস্টাব্দে তৈরি কৃষ্ণচন্দ্র মন্দির এবং চতুর্থটি তৈরি কানলাতেই 1766 খ্রিস্টাব্দে তৈরি শ্রী গোপালজি মন্দির।
এবং পঞ্চমটি 1813 খ্রিস্টাব্দে তৈরি সোমরা বাজারে সুখারিয়া গ্রামে মা আনন্দময়ী মন্দির। এই মন্দিরের দক্ষিণ দিকে প্রবেশপথে জগমোহন ও নাট মন্দির রয়েছে। 16টি খিলান বিশিষ্ট প্রায় 14 ফুট লম্বা এই নাট মন্দিরটি বিভিন্ন টেরাকোটা শিল্পে সমৃদ্ধ। এছাড়া মন্দিরের দেওয়ালে শিল্পকর্মের মধ্যে ফুল, যুদ্ধের দৃশ্য, বিভিন্ন দেবদেবী, যুদ্ধরত অশ্বারোহী এবং পুরাণের দৃশ্য চিত্রিত করা হয়েছে। জনশ্রুতি আছে ব্রজকিশোরী দেবী একটি সুন্দর রাধা দেবীর মূর্তি পূজা করতেন। কোনো এক সময় এখানে লালজি নামে এক সাধুর কাছ থেকে একটি ভগবান কৃষ্ণের মূর্তি চেয়ে নিয়ে তার রাধা দেবীর সাথে বিবাহ দিতে চান। ঐশ্বরিক বিবাহ সাধুজির উপস্থিতিতে সম্পন্ন হয়, যিনি লালজি নামে পরিচিত ছিলেন। তারই নামানুসারে এই মন্দিরের নামকরণ হয়। গর্ভগৃহে রয়েছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি। লালজি মন্দির দেখে আমরা চলে এলাম কৃষ্ণচন্দ্র মন্দির প্রাঙ্গণে। এখানে রয়েছে বেশ কয়েকটি মন্দির। প্রাচীর ঘেরা মন্দির প্রাঙ্গণে প্রথমেই দেখা যাবে বিজয় বৈদ্যনাথ মন্দির, যা আনুমানিক 1746 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন মহারাজ ত্রিলোকচন্দ্রের মা লক্ষ্মী কুমারী দেবী। আটচালা শৈলী এই মন্দির গাত্রে রয়েছে বেশ কিছু টেরাকোটার কাজ। গর্ভগৃহে শিবলিঙ্গ অধিষ্ঠিত। এখান থেকেও লালজি মন্দির দৃশ্যমান। কালনা তৃতীয় 25 রত্ন বিশিষ্ট মন্দিরটি এই মন্দিরের পাশেই অবস্থিত। এটিও 1751 খ্রিস্টাব্দে রাজমাতা লক্ষ্মী কুমারী দেবীর উদ্যোগেই নির্মিত। মন্দিরের সামনে একটি নাট মন্দিরও রয়েছে ও চালা মণ্ডপ আছে। মন্দিরের সর্বত্রই রয়েছে টেরাকোটার অবর্ণনীয় শিল্পকর্ম। অন্যান্য 25 রত্ন বিশিষ্ট মন্দিরের মতো এই মন্দিরের চারিপাশের কোণে উপর থেকে নিচে লতার মতো কোণাকৃতি শিল্পকর্ম আছে, যেগুলি ভাস্কর্যের ক্ষেত্রে কল্পলতা বা মৃত্যুলতা নামে পরিচিত। গর্ভগৃহে প্রধান দেবতা দারু নির্মিত কৃষ্ণচন্দ্র এবং রাধার বিগ্রহ। কৃষ্ণচন্দ্র মন্দিরে এক পাশেই রয়েছে রাম সীতা মন্দির। আর এক পাশে রয়েছে বদ্রীনারায়ণ মন্দির। রাজবাড়ি মন্দির দর্শন সাঙ্গ করে চললাম অল্প দূরেই আঁকাবাঁকা গলিপথে শ্রী মহাপ্রভু ঝলক দর্শন মন্দিরে। যাওয়ার পথেই পড়বে শ্যামসুন্দর মন্দির, যেখানে নিতাই চাঁদের বিবাহ হয়েছিল। ঝলক দর্শন মন্দিরের প্রধান আকর্ষণ ক্ষণিকের জন্য চৈতন্যদেব এবং নিত্যানন্দ প্রভুর যুগল মূর্তি দর্শন, যা ঝলক দর্শন নামে খ্যাত। ঝলক দর্শন মন্দিরের সামনে থেকে টোটো ধরে 1 কিলোমিটার দূরে ভবা পাগলার মন্দির দর্শনে চলে এলাম। ভাড়া পড়ল জনপ্রতি 10 টাকা। বর্তমান বাংলাদেশে ঢাকা জেলার আমতায় 17 অক্টোবর 1902 খ্রিস্টাব্দে পিতা গজেন্দ্রমোহন চৌধুরী এবং মাতা গয়াসুন্দরী দেবীর ঘরে জন্মগ্রহণ করেন ভবেন্দ্রমোহন চৌধুরী, নামান্তরে ভবা পাগলা। তিনি ছিলেন কালীমাতা একনিষ্ঠ ভক্ত এবং প্রখ্যাত গীতিকার ও সুরকার। জানা যায় তার রচিত ভক্তিমূলক গানের সংখ্যা প্রায় 10,000। ভারত ভাগের পর তিনি কালনায় চলে আসেন এবং এখানেই তিনি 1884 খ্রিস্টাব্দে 26শে ফেব্রুয়ারি পরলোক গমন করেন। কালনা দর্শন শেষ করে
আমরা ফিরতি পথে টোটো নিয়ে স্টেশনে চলে এলাম। ভাড়া পড়ল জনপ্রতি 10 টাকা।